হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান নোট.জেএস টিউটোরিয়াল সিরিজে এটা আমার ২৭তম ভিডিও। তো আপনারা জানেন যে আমি বর্তমানে মঙ্গোডিবি নিয়ে আলোচনা করছি এবং মঙ্গোডিবির একটা গুরুত্বপূর্ণ প্যাকেজ মঙ্গুজ নিয়ে এর আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মঙ্গুজ কেন আসলে এত বেশি পাওয়ারফুল এবং আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মঙ্গোডিবি কেন এত পাওয়ারফুল। এবং আপনারা সবার শেষে এটাও বুঝতে পারবেন যে এই সমস্ত পাওয়ার আসলে আসছে আমাদের সবার প্রিয় জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ থেকে। তো আপনারা যারা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে সমস্যায় ভোগেন তাদের জন্য এই ভিডিওটি একটা রিফ্রেশার হবে। এই ভিডিওটি দেখলে আপনারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কম জানেন তারা আরেকটু বেশি জানবেন বলে আমার বিশ্বাস। তো আমরা জানি জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু বিভিন্ন ধরনের লাইব্রেরি যেমন মঙ্গুজ এটা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে বানানো হয়েছে। সো যখন আমরা মঙ্গুজ লাইব্রেরি নিয়ে কাজ করব তখন আমাদের যতই আমরা ফাংশনাল ওয়েতে আমাদের অ্যাপ্লিকেশনে কোড করি না কেন, আমাদেরকে মঙ্গুজের বিভিন্ন জিনিসপাতি ইউজ করতে গেলে বা যে কোনো থার্ড পার্টি জাভাস্ক্রিপ্ট প্যাকেজের জিনিসপাতি ইউজ করতে গেলে আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, ক্লাস সম্পর্কে ধারণা থাকতে হবে, অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আজকের ভিডিওটি দেখলে সেই জিনিসগুলো আপনাদের কাছে অনেক বেশি পরিষ্কার হবে বলে আমার বিশ্বাস। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই টিউটোরিয়ালের শুরুতে আমি আগের টিউটোরিয়ালে করা আমার ছোট্ট একটা ভুল আগে সংশোধন করে নিব। তো কোনো একটা কারণবশত হয়তো তাড়াহুড়ার কারণে আমি আগের টিউটোরিয়ালে একটা ভুল করে ফেলেছিলাম। আগের টিউটোরিয়াল বলতে আমার ঠিক ২৬ নম্বর যে টিউটোরিয়ালটা, যারা সেটা দেখেছেন এবং যারা হয়তো খেয়ালও করেননি অনেকে, কিন্তু একজন ছোটো ভাই সেটা খেয়াল করেছে এবং সে আমাকে ওটা ধরিয়ে দিয়েছে। তো তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার একটা ভুল হয়েছিল। ভুলটা কি ছিল যে দেখেন, এখানে আমরা এই যে টু ডু হ্যান্ডেলারের মধ্যে আমরা এখানে যে কোনো এই যে হ্যান্ডেলারটা এখানে আমি অ্যাওয়েট ইউজ করেছিলাম, তাই না? যেহেতু এটা অ্যাসিনক্রোনাস, তো অ্যাওয়েট আমি ইউজ করেছিলাম, সে কারণে আমাকে অ্যাসিনক ইউজ করতে হয়েছিল, অ্যাসিন ফাংশন ইউজ করতে হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমি কিন্তু এখানে আমরা কিন্তু কল ব্যাক ইউজ করেছি আমি এখানে। সো আমি কিন্তু আসলে কল ব্যাক ইউজ অলরেডি করে ফেলেছি এখানে। সো কল ব্যাক পাওয়ার পরে আমি কিন্তু সেটাকে লিসেন করছি এবং তারপরে কল ব্যাক পাওয়ার পরে কিন্তু আমি রেসপন্স দিচ্ছিলাম। সো এখানে কিন্তু অ্যাসিনক নেওয়ার আমার প্রয়োজন নাই আর কি। সো তার মানে এইটা ছিল আমার রিডান্ডেন্ট ইউজ, মানে এই অ্যাসিনক কোনো ভ্যালু নাই আসলে। তো এখানে কিন্তু আসলে যেহেতু কল ব্যাক ইউজ করেছিলাম, দুটো তো আসলে একসাথে ইউজ করতে হয় না, ইউজ করতে হয় যে কোনো একটা, হয় কল ব্যাক সিস্টেমে যেতে হয় মানে প্রমিস যেভাবে কাজ করে সেভাবে, অথবা অ্যাসিনক নিয়ে আমরা কাজ করতে পারি শর্টকাট। তো আমি আসলে দুটোই করে ফেলেছিলাম একটার মধ্যে, তো সেটা আমার ভুল ছিল, সেটা আমি এই ফাংশনে সলভ করে দিলাম। আর সেম জিনিসটা যদি এই ফাংশনে দেখি পরেরটাতে যদি আমি ধরেন আগেরটাতে আমি কল ব্যাকই রাখলাম এবং অ্যাসিনক ব্যবহার দেখানোর জন্য পরের ফাংশনটাতে আমি ধরেন অ্যাসিনক ইউজ করব। তো এটাতে যদি আমি অ্যাসিনক ইউজ করতে চাই এই একই জিনিসকে, তাহলে আমি সিম্পলি কি করব, এই টু ডু ডট ফাইন্ড এরপরে আমি কল ব্যাক প্যাটার্নটা ফলো করবো না, এই যে এরর ডাটা এভাবে নিব না, আমি জাস্ট টু ডু ডট ফাইন্ড এই পর্যন্ত রাখবো। তো আমি সেটা দেখানোর জন্য যেটা করছি, আমি সিম্পলি এটা কপি করি, এটা আমি ফাংশনটা এখানেই কল করে দিলাম অ্যাওয়েট, এবং যেহেতু টু ডু ডট ফাইন্ডের কাছ থেকে আমি একটা ডেটা এক্সপেক্ট করি, তাহলে সেই ডেটাটাকে আমি এখানে কনস্ট ডেটা ইজ ইকুয়াল টু এভাবে ফার্স্টে ডেটাটা বের করে নিব, ঠিক আছে? তারপরে অ্যাসিনক ক্ষেত্রে আমরা জানি এরকম এরর হ্যান্ডেল করার জন্য আমাদেরকে ট্রাই ক্যাচ ইউজ করতে হয়, তাই না? যারা আপনারা আমার অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটা দেখেছেন তারা আশা করি বুঝবেন। তো সেই জিনিসটাই আমি এখানে করছি, যে ট্রাই ক্যাচ আমরা জানি এরকম করে এরর রিসিভ করি, এবং সেই ক্ষেত্রে আমরা তখন এরর হলে আমরা তখন এই এরর কোডটা দিয়ে দিব এখানে, ঠিক আছে? আর যদি সাকসেসফুল হয় তাহলে এখানে তো আমি ডাটাটা পেয়েছি। সো এই যে ডাটাটা, সেই ডাটাটা আসলে ইনফ্যাক্ট আমাকে ট্রাই এর মধ্যে দিতে হবে। সো এই এবং তারপরে এই। সো তাহলে কি হলো, ট্রাই ক্যাচের ব্লকের মধ্যে ফেললাম এবং আমি ফার্স্টে অ্যাওয়েট করে এখানে ওয়েট করলাম, করে আমি ডাটাটা পেলাম, তারপরে আমি রেসপন্স দিলাম। আর আদারওয়াইজ যদি এখানে কোনো এরর হয় তাহলে সে ক্যাচ ব্লকে যাবে এবং এরর দিয়ে দিবে। সো এই হচ্ছে, তাহলে যদি অ্যাসিনক ইউজ করি তাহলে আমাদেরকে এইভাবে যেতে হবে। সো এখন আমি এই কোডটা মুছে দিচ্ছি, ঠিক আছে? সো আমি দুইটা হ্যান্ডেলারের মধ্যে দুইটা জিনিসেরই ব্যবহার দেখিয়ে রাখলাম যেন, এবং সেটা আমি রিপোজিটরিতে আপও করে দিব, তো যেন আপনারা বুঝতে পারেন। সো এই ক্ষেত্রে আমি কল ব্যাক ইউজ করেছি এবং এই ক্ষেত্রে আমি অ্যাসিনক ইউজ করেছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। সো পরের যে ফাংশনগুলো আছে সেগুলোতে আমি অলরেডি সব সংশোধন করে রেখে দিয়েছি, মানে সোজা কথা আমি অ্যাসিনক বাদ দিয়ে দিয়েছি, বাকিগুলো সব আমি এরর কল ব্যাক প্যাটার্ন ফলো করে
করেছি আর কি, মানে কল ব্যাক যে সিস্টেম সেটা দিয়ে করেছি আর কি। সো আশা করি এই সংশোধনটা আপনারা বুঝতে পারবেন, এবং আগের যে ভুলটা হয়েছিল সেটা আমি আসলে আপনাদেরকে সংশোধন করে দিলাম যেন আপনারা এটা নিজেরাও সংশোধন করে নিতে পারেন। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার থিমটা চেঞ্জ করব। আপনারা যারা লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে আমি একটা নতুন ভিজুয়াল স্টুডিও কোড থিম লঞ্চ করেছি। তো আমাদের কারেন্ট যে নোট.জেএস টিউটোরিয়াল সিরিজটা চলছে সেই সিরিজে আমি এখন পর্যন্ত অ্যান্ড্রোমিডিয়া কালারাইজার নামে একটা থিম ইউজ করতাম, তাই না? তো আমি বলেছিলাম যে আমার এখন থেকে সমস্ত টিউটোরিয়ালে আমি একটাই থিম ইউজ করব, সেটা হচ্ছে লার্ন উইথ সুমিতের নিজের থিমটা। তো সবার আগে আমি যেটা করছি সেই থিমটা চেঞ্জ করে নিচ্ছি। এটা আমি এজন্য বলছি কারণ আপনারা অনেকেই কোশ্চেন করেন, তো সেই কোশ্চেনটা যেন না করেন সে কারণেই আমি এটা করে, মানে আমি এটা আপনাদেরকে বলে রাখলাম। তো সেই থিমটা আমি ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে আমি সিম্পলি আমার যে লার্ন উইথ সুমিত যে থিমটা আছে সেই থিমটা আমি ইনস্টল করে ফেললাম, দ্যাটস ইট। সো এইটা আমি আপনাদেরকে টিউটোরিয়ালের অংশ হিসাবে রাখলাম যেন পরবর্তীতে আপনাদেরকে কোশ্চেন না করতে হয়। তো এনিওয়েজ, তো আজকে আমরা দেখব যে মঙ্গুজের ইনস্ট্যান্স মেথডস, স্ট্যাটিক্স এবং কোয়ারি হেল্পার্স, এই তিনটা জিনিস নিয়ে। এই তিনটা জিনিস যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে মঙ্গুজ ডকুমেন্টেশন ঘেটে আপনি আসলে মঙ্গোডিবিতে বস হয়ে যাবেন বলে আমার বিশ্বাস। তো একটা নোট.জেএস অ্যাপ্লিকেশন বানানোর জন্য বা এক্সপ্রেস.জেএস অ্যাপ্লিকেশন বানানোর জন্য উইথ দ্য হেল্প অফ মঙ্গুজ আপনি যদি আজকের এই টপিকগুলো জানেন তাহলে আপনি আসলে খুব অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, এবং এটার কোডটাই আজকে আমি আপনাদেরকে বোঝাবো। কারণ আসলে সম্পূর্ণ মঙ্গুজের ডকুমেন্টেশন ঘেটে ঘেটে একটা একটা করে দেখানো এই টিউটোরিয়ালের উদ্দেশ্য না, কারণ এই সিরিজটা নোট.জেএস টিউটোরিয়াল সিরিজ। আমি যদি শুধু মঙ্গুজ নিয়ে বলা শুরু করি তাহলে আসলে আমাকে 30-40টা টিউটোরিয়াল দিতে হবে অনলি টু কাভার মঙ্গুজ। তো সেটা আমি করব না। রাদার দেন আমি যেটা করব, আপনারা যেন নিজেরাই সেলফ স্টাডির মাধ্যমে মঙ্গুজ বুঝতে পারেন সেজন্য যে বেসিক্সগুলো সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের টিউটোরিয়ালটা ফলো করলে যে জিনিসগুলো বলছি সেইগুলো হচ্ছে মঙ্গুজের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের কয়েকটা। এই কয়টা জিনিস দিলে, জানলে আসলে মঙ্গুজ ডকুমেন্টেশন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো এটা আমি শুরুতেই বলে নিলাম। এবার আমি মঙ্গুজের ডকুমেন্টেশনে চলে এসেছি। তো ডকুমেন্টেশন সেকশানে আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখেন ইনস্ট্যান্স মেথডস, এইটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বোঝাবো স্ট্যাটিক্স এবং তারপরে বোঝাবো কোয়ারি হেল্পার্স। এই তিনটা জিনিস আসলে বোঝা অত্যন্ত জরুরি এবং সেই জিনিসটা আজকে আমি কাভার করব, ঠিক আছে? তো চলুন সেটা শুরু করি। তো আমি আমার কোড এডিটরটা ওপেন করলাম। তো ইনস্ট্যান্স মেথড কি জিনিস আর কি। তো ইনস্ট্যান্স মেথড বোঝার জন্য সবার আগে যেটা বলছি সেটা হচ্ছে আগের দিনে আমরা যে টু ডু হ্যান্ডেলারটা তৈরি করেছিলাম সেখানে পোস্ট রাউটের মধ্যে, আমি একটু আমার এটা ছোট করি, পোস্ট রাউটের মধ্যে আমরা যদি আসি এখানে খেয়াল করেন আমরা একটা নিউ টু ডু তৈরি করেছিলাম, ঠিক আছে? এবং তারপরে সেই নিউ টু ডু দিয়ে আমরা আসলে কি করেছিলাম, আলটিমেটলি নিউ টু ডু ডট সেভ কল করেছিলাম, তাই না? এই যে ডট সেভ, এই সেভটাই হচ্ছে একটা ইনস্ট্যান্স মেথড, ঠিক আছে? এটা আমি ফার্স্টেই বলে রাখলাম। তো আগের দিনেই আমরা ইনস্ট্যান্স মেথড অলরেডি ইউজ করেছি, আজকে আমরা সেটার ডিটেল বুঝবো আর কি। হ্যাঁ, তো চলুন। ইনস্ট্যান্স মেথড বুঝতে হলে আমাদেরকে একটু অবজেক্ট ওরিয়েন্টেড ধারণাটা একটুখানি ঝালিয়ে আসতে হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড ধারণাটার মূল জিনিসটা কি? ক্লাস, তাই না? তো আমরা একটা বেসিক ক্লাস বলতে কি বুঝি? আমরা যদি দেখি যে এটা হচ্ছে একটা প্লেয়ার ক্লাস, রাইট? তো প্লেয়ার ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে এবং একটা গেট ডিটেলস নামে একটা মেথড আছে। তো এখানে প্লেয়ার হচ্ছে একটা কি, এটা একটা ক্লাস। তো ক্লাস কিন্তু কোনো অ্যাকচুয়াল জিনিস না, এটা হচ্ছে একটা কাঠামো জাস্ট। হ্যাঁ, সো আপনি বিল্ডিং, অ্যাকচুয়াল বিল্ডিং না, আপনার বিল্ডিং এর যে প্রোটোটাইপ সেটা হচ্ছে ক্লাস, মানে যে কাঠামো সেটা হচ্ছে ক্লাস, ঠিক আছে? সো এই যে প্লেয়ার ক্লাসটা, সেই প্লেয়ার ক্লাস থেকে যদি আমরা একটা অ্যাকচুয়াল প্লেয়ার বানাতে চাই তাহলে আমরা কি করতে পারি, এভাবে বানাতে পারি। যেমন মাশরাফি, সে হচ্ছে একটা অ্যাকচুয়াল প্লেয়ার, তাকে আমরা বানিয়েছি নিউ প্লেয়ার কল করে। সো নিউ কিওয়ার্ডটা ইউজ হয় কার আগে? ঠিক ক্লাসের আগে। সো তার মানে হচ্ছে প্লেয়ার কাঠামোটাকে ইউজ করে মাশরাফি নামক অ্যাকচুয়াল প্লেয়ার, অ্যাকচুয়াল মানুষ, হ্যাঁ, মানে আসল জিনিস আর কি। সো এইটাই হচ্ছে ইনস্ট্যান্স। এই যে মাশরাফি, যে সে হচ্ছে প্লেয়ার ক্লাসের একটা ইনস্ট্যান্স। তো ইনস্ট্যান্স শব্দটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ধারণা থেকে এসছে। সো ক্লাস কোনো আসল জিনিস না, ক্লাস হচ্ছে জাস্ট একটা ব্লুপ্রিন্ট বা কাঠামো, এবং এই যে ইনস্ট্যান্স সে হচ্ছে অ্যাকচুয়াল জিনিস আর কি, যেটাকে অবজেক্ট বলা হয়। এই অবজেক্টটা কিন্তু জাভাস্ক্রিপ্টের, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট না, এটা হচ্ছে একটা অবজেক্ট মানে জিনিস, হ্যাঁ, সেইটা বোঝানো হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো এনিওয়েজ, সো মাশরাফি হচ্ছে এখানে আমাদের আসল জিনিস, হ্যাঁ, তো অ্যাকচুয়াল প্লেয়ার। সো তারপরে আমরা কি করেছি, সেই নিউ প্লেয়ার কল করেছি এবং তারপরে আমরা যেটা করেছি মাশরাফি ডট গেট ডিটেলস ফাংশনটা কল করেছি। সো গেট ডিটেলস ফাংশনটা কি?
গেট ডিটেলস ফাংশনটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। কারণ কি, মাশরাফি হচ্ছে একটা ইনস্ট্যান্স, এই গেট ডিটেলসকে কল করিয়েছি আমি মাশরাফিকে দিয়ে, হ্যাঁ। সো তার মানে মাশরাফি ইনস্ট্যান্সের একটা মেথড হচ্ছে গেট ডিটেলস, যার কারণে গেট ডিটেলসকে বলা হচ্ছে ইনস্ট্যান্স মেথডস। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইনস্ট্যান্স মেথডের সংজ্ঞা। তো মাশরাফি যে হচ্ছে ইনস্ট্যান্স, সে মূলত এসছে হচ্ছে প্লেয়ার ক্লাস থেকে। সো তার মানে আমরা বুঝতে পারছি ইনস্ট্যান্স মেথডটা অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে থাকবে। ওকে, সো সেটার কাঠামোটা অ্যাকচুয়ালি ফাংশনের বডিটা থাকবে ক্লাসের মধ্যে, এবং ওই ক্লাসের কোনো একটা ইনস্ট্যান্স, যেমন এই ক্ষেত্রে মাশরাফি, সে আসলে ওই মেথডটাকে কল করবে। সো যদি আমরা শর্টকাটে বুঝতে চাই তাহলে হচ্ছে এই ফাংশনটা যে কল করেছে ডটের ঠিক আগে, সে হচ্ছে ইনস্ট্যান্স, এবং সেই ইনস্ট্যান্সটার মানে যখন ক্রিয়েট হয়েছে নিউ দিয়ে, নিউ এর পরে যে ক্লাসের নামটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস, যার মধ্যে ওই ইনস্ট্যান্স মেথডের বডিটা আছে। ঠিক আছে, সো এই ধারণাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন সামনে। সো এনিওয়েজ, এখন আমরা পরের ব্যাপারটা দেখি, সেটা হচ্ছে মঙ্গুজের ক্ষেত্রে মডেল ইনস্ট্যান্স মেথড, মানে ইনস্ট্যান্স মেথড যেটা বলা হচ্ছে সেটা মঙ্গুজের ক্ষেত্রে কি। তো আপনারা যদি আমার ঠিক আগের টিউটোরিয়ালের ব্যাপারটা একটু কল ব্যাক করেন, আগের টিউটোরিয়ালে আমি খুব দ্রুত বলে গিয়েছিলাম, বাট আজকে আপনারা খুব পরিষ্কার করে বুঝতে পারবেন আসলে কোনটার পরে কোনটা ঘটেছে আর কি। ঠিক আছে, সো সবার আগে আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা স্কিমা বানিয়েছিলাম। তো মঙ্গুজের ক্ষেত্রে স্কিমাটা কি বলেছিলাম, যে আমাদের যে ডেটাবেজে আমরা ডেটাটা রাখবো সেই ডেটাটার একটা প্রপার স্ট্রাকচার দেওয়াটা হচ্ছে স্কিমা। সো স্কিমাকে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো চিন্তা করতে পারেন, যে অবজেক্টের মধ্যে বলে দেওয়া আছে যে আমার ডেটাটা কীরকম হবে, ডেটার যে প্রতিটা ফিল্ড আছে সেই ফিল্ডগুলো কেমন হবে, স্ট্রিং হবে নাকি নাম্বার হবে নাকি কি হবে, এই সব একটা কাঠামো বলে দেওয়া আছে স্কিমার মধ্যে। তো সবার আগে আমরা যেটা করেছিলাম, মঙ্গুজ ডট স্কিমা হচ্ছে মঙ্গুজের একটা কি বলবো, একটা ফাংশন, তাই না? সেটাকে কল করে আমরা বেসিক্যালি কি পাচ্ছি, একটা ক্লাস পাচ্ছি। সো মঙ্গুজ ডট স্কিমা আমাকে একটা ক্লাস দিচ্ছে, যার কারণে আমাকে নিউ ইউজ করতে হয়েছে এখানে। সো নিউ মঙ্গুজ ডট স্কিমা করে যখন আমি একটা মানে মঙ্গুজের স্কিমা কাঠামোটাকে ইউজ করে আমি টু ডু স্কিমা একটা তৈরি করেছিলাম। সো টু ডু স্কিমা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্কিমাটা, অ্যাকচুয়াল জিনিসটা, কাঠামোটা না। সো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা টু ডু স্কিমা দিয়ে স্কিমা ক্লাস কাঠামো যেটা ছিল সেটাকে ইউজ করে আমরা অ্যাকচুয়াল স্কিমা তৈরি করলাম টু ডু স্কিমা নামে। ঠিক আছে, আচ্ছা, এর পরের স্টেপটা কি করেছিলাম আমরা, এর পরের স্টেপটা আমরা যেটা করেছিলাম, মঙ্গুজ ডট স্কিমার মতো মঙ্গুজ ডট মডেল ইউজ করে একটা মডেল বানিয়েছিলাম। সো মঙ্গুজ ডট মডেল হচ্ছে আরেকটা ক্লাস, যেটা হচ্ছে মডেল ক্লাস। হ্যাঁ, সো মডেল জিনিসটা কি, কিসের মডেল? মডেল হচ্ছে আমার যে ডেটাবেজে যে টেবিলটা আছে সেটার মডেল। ঠিক আছে, সো ডেটার মডেল আসলে। সো আমার মঙ্গুজ ডট মডেল যেটা বলছে যে তোমার যে ডেটা যে তুমি টেবিলে ঢুকাবা সেই টেবিলটার একটা কি বলবো, একটা কাঠামো হচ্ছে মঙ্গুজ ডট মডেল। সো মঙ্গুজ ডট মডেল ক্লাসটাকে ইউজ করে আমরা প্রথমে একটা অ্যাকচুয়াল মডেল বানাবো, সেটা হচ্ছে টু ডু। ঠিক আছে, সো প্রথমে আমরা একটা স্কিমা বানালাম, সেই স্কিমাটা পাস করে দিলাম হচ্ছে মঙ্গুজ ডট মডেলের মধ্যে, দিয়ে আমরা একটা নতুন মডেল বানালাম, আমাদের ডেটার জন্য একটা মডেল বানালাম। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ঠিক আছে, আচ্ছা, এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই মডেলটা বানানোর পরে যে টুডুটা আমরা পেলাম সেটা হচ্ছে আসলে একটা ডকুমেন্ট ক্লাস। মঙ্গুজে আমি আপনাদেরকে বলেছিলাম যে মঙ্গোডিবিতে আমরা যে ডেটাগুলো রাখি, এক একটা মানে আমাদের টেবিলগুলোকে বলা হয় মঙ্গোডিবিতে কালেকশন, তাই না? এবং কালেকশনের মধ্যে যে এক একটা রেকর্ড থাকে, মানে এক একটা, যদি আপনারা মাইস্কুয়েল বা এরকম যারা রিলেশনাল ডেটাবেস যারা জানেন তারা জানেন যে আমার যে টেবিলে এক একটা রেকর্ড, যেমন আমাদের ক্ষেত্রে এক একটা টু ডু, যেমন এর আগের দিন আমরা লার্নিং রিয়্যাক্ট, লার্নিং জাভাস্ক্রিপ্ট এরকম বেশ কিছু টু ডু অ্যাড করেছিলাম। সো এক একটা যে আমার এক একটা যে রেকর্ড, সেই এক একটা রেকর্ডকে বলা হয় ডকুমেন্ট, মানে মঙ্গোডিবির ক্ষেত্রে। তো এই টু ডু যেটা আমরা বানালাম সেটা হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়াল মডেল, এবং সেই মডেলটা হচ্ছে মূলত আমার যে ডকুমেন্ট, আলটিমেটলি যে রেকর্ডটা আমি ডেটাবেসে রাখবো ফাইনালি আমার একটা কালেকশানে, সেই রেকর্ডের একটা কাঠামো, মানে ডকুমেন্টের ক্লাসটা হচ্ছে আসলে টু ডু। ঠিক আছে, সো তাহলে আমরা প্রথমে স্কিমা নিলাম, সেই স্কিমা দিয়ে আমরা একটা মডেল বানালাম, সেই মডেলটা হয়ে গেল আমার যে ডকুমেন্টটা আমি আলটিমেটলি ইনসার্ট করব সেই ডকুমেন্টের কাঠামো। তারপরে কি হলো, সেই টু ডু যেটা আছে, হ্যাঁ, সেই বড় হাতের টু ডু আর কি, মানে যেটা কাঠামোর, মানে আমার কি বলবো, ডকুমেন্টের যে কাঠামো, সেই কাঠামোকে ইউজ করে আমরা অ্যাকচুয়াল ডকুমেন্ট বানালাম কিভাবে, নিউ টু ডু কল করে। ঠিক আছে, সো তার মানে আমার যে ডকুমেন্টের যে ক্লাসটা ছিল, মানে ডকুমেন্টের যে কাঠামো, সেই কাঠামো দিয়ে আমি প্রথমে একটা অ্যাকচুয়াল ডকুমেন্ট বানালাম টু ডু নামে।
ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। সো এরপরে আমরা যেটা করেছি সেই টু ডুকে দিয়ে আমরা সেভ কল করেছিলাম। এই সেভটা হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে এই সেভটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। কার ইনস্ট্যান্স মেথড সেটা জানতে হলে আমাদেরকে কী করতে হবে, কে এটাকে কল করেছে, টু ডু কল করেছে। টু ডু হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা, সে এসছে কি থেকে, সে এসছে বড় হাতের টু ডু থেকে, মানে ডকুমেন্ট ক্লাসটা থেকে বা মডেলটা থেকে। ঠিক আছে, সো তার মানে আমি আর একটু আগেই বলেছিলাম যে ইনস্ট্যান্স মেথডগুলো লেখা থাকে ক্লাসটার মধ্যে, তাহলে সেই ক্লাসটা হচ্ছে এখানে বড় হাতের টু ডু যেটা সেটা। তো তার মানে সেই ইনস্ট্যান্স মেথডটা ওই টু ডুর মধ্যে আছে, সেই টু ডুটা হচ্ছে একটা মডেল। তার মানে সেই মডেলটা হচ্ছে, মানে ওই মডেলের ইনস্ট্যান্স মেথড হচ্ছে সেভ। হ্যাঁ, সো তার মানে ডট সেভ যেটা, এটা হচ্ছে মানে এটা তো আমি কোথাও ডিফাইন করিনি, আমরা নিজেরা বানাইনি। সো এটা হচ্ছে মঙ্গুজের নিজের বানিয়ে দেওয়া বিল্ট ইন মডেল ইনস্ট্যান্স মেথড। ঠিক আছে, সো আশা করি এটুকু বোঝাতে পেরেছি। সো তাহলে আমি যদি সামারি করি, সামারি করলে জিনিসটা যেটা দাঁড়ালো, এটা হচ্ছে মঙ্গুজের হচ্ছে প্রপার স্ট্রাকচার। এই স্টেপগুলো মনে রাখবেন। ফার্স্টে আমরা একটা স্কিমা তৈরি করি মঙ্গুজ ডট স্কিমা ক্লাসকে ইউজ করে। ঠিক আছে, সেকেন্ড আমরা যেটা করি, আমরা একটা মডেল তৈরি করি যেটা আরেকটা ক্লাস। হ্যাঁ, সেটা আমরা করি হচ্ছে মঙ্গুজ ডট মডেলকে ইউজ করে, এবং সেটার মধ্যে আমরা স্কিমাটাকে দিয়ে দিই। ঠিক আছে, দিলে একটা মডেল তৈরি হয়ে যায় বা ডকুমেন্টার একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। ঠিক আছে, সেই ডকুমেন্টের সেই স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা আসলে একটা অ্যাকচুয়াল ডকুমেন্ট তৈরি করি। হ্যাঁ, ওই ক্লাসটাকে ইউজ করে। এবং ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা ওই প্রয়োজনীয় মডেল ইনস্ট্যান্স মেথড, যেমন এক্ষেত্রে সেভ, সেটা আমরা কল করি ওই ডকুমেন্টটার মাধ্যমে। ঠিক আছে, সো এক্ষেত্রে যেমন টু ডু ডট সেভ কল করেছিলাম। ঠিক আছে, সো আশা করি ইনস্ট্যান্স মেথড বোঝাতে পেরেছি। তো আজকে আমরা বেসিক্যালি এক্সাম্পলের মাধ্যমে এখন দেখব হোয়াট ইজ ইনস্ট্যান্স মেথডস, তারপরে আমরা দেখব হোয়াট ইজ স্ট্যাটিক্স। হ্যাঁ, স্ট্যাটিক্স বলে আসলে আরেক ধরনের ব্যাপার আছে, সেটা আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন, একই ধরনের অনেকটা। এবং ফাইনালি আমরা দেখব কোয়ারি হেল্পার্স। হ্যাঁ, এটা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো এই কয়টা জিনিস এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, দেখলে আশা করি আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন দেরি না করে সেটা দেখে ফেলি। তো আমি আমার এডিটরে চলে এসেছি। তো আমরা প্রথমে দেখব যে ইনস্ট্যান্স মেথডের এক্সাম্পল আর কি। তো ইনস্ট্যান্স মেথডের একটা এক্সাম্পল আমরা আগের দিন দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে রাউটার ডট পোস্ট মেথডের মধ্যে আমরা ফার্স্টে একটা নিউ টু ডু নামে একটা অ্যাকচুয়াল ডকুমেন্ট তৈরি করেছিলাম, যেটা আলটিমেটলি আমার ডাটাবেসে যাবে, এবং তারপরে সেই নিউ টু ডু ডট সেভ কল করেছিলাম। তো সেভ নামে কোনো ফাংশন তো আমরা নিজেরা লিখিনি, তো তার মানে এই সেভটা হচ্ছে একটা বিল্ট ইন ইনস্ট্যান্স মেথড। ওকে, সো এই যে আমার বিল্ট ইন ইনস্ট্যান্স মেথড, আমরা এবার কাস্টম একটা ইনস্ট্যান্স মেথড বানাবো। ধরেন আমাদের মেথডের নাম হ্যালো, তাহলে যেন আমরা নিউ টু ডু ডট হ্যালো কল করতে পারি, সেই ব্যবস্থায় আমরা এখন করব। ঠিক আছে, সো তার আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, খেয়াল করেন আমরা যখন মডেলটা বানিয়েছিলাম, আমরা তো আসলে ইনস্ট্যান্স মেথড একটু আগেই আমরা দেখলাম প্রেজেন্টেশনে যে আমরা আসলে মডেলের ইনস্ট্যান্স মেথড বানাবো, তাই না? তো সেই মডেলটা যখন আমরা এই যে নিউ মঙ্গুজ ডট মডেল হিসাবে যখন আমি মডেলটা তৈরি করেছিলাম, তখন আমরা বাইরে থেকে ইনপুট দিয়েছিলাম কি, টু ডু স্কিমা। সো স্কিমাটা হচ্ছে এই মডেলের একটা এক্সটার্নাল গ্লু, যেটা আসলে আমরা বাইরে থেকে কোনো ইনপুট আসলে স্কিমার মাধ্যমে দিতে পারি। সো স্কিমা হচ্ছে মঙ্গুজ আমাদের জন্য যে সুবিধাটা করে দিয়েছে, যে তোমাকে আমি স্কিমা নামক একটা জিনিস দিয়ে দিলাম, তোমার যাবতীয় কাজ কারবার তুমি যেন স্কিমা থেকেই করতে পারো। সো তার মানে আপনি যদি আপনার সিপিইউর কথা চিন্তা করেন, তাহলে আপনার সিপিইউতে আপনারা যখন পেন ড্রাইভ লাগান, তখন কি হয়, আপনারা একটা বাইরে সে আপনাকে একটা পোর্ট দিয়ে দিয়েছে, আপনি সেই পোর্টে ঢুকিয়ে দিচ্ছেন, ভিতরে সে কিন্তু কানেক্টিভিটি নিজে করে নিচ্ছে। তো তার মানে কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন করে দিয়েছে। সো আমরা বাইরে থেকে জাস্ট পোর্টে ঢুকিয়ে দিই। সো স্কিমাটা হচ্ছে কাইন্ড অফ এই মডেলের মধ্যে কোনো কাজ করার জন্য একটা, মানে এরকম একটা পোর্টের মতো। হ্যাঁ, সো আমরা যে ইনস্ট্যান্স মেথডগুলো লিখবো, সেগুলো বাইরে থেকে আমরা নিজেদের ইনস্ট্যান্স মেথড ওকে দেওয়ার জন্য আমরা আসলে স্কিমাকে ইউজ করব। এটাই মঙ্গুজ আমাদেরকে বলে দিয়েছে, ডকুমেন্টেশন দেখলে আপনারা সেটাই দেখবেন। সো আমি সেজন্য আমার যে লাস্ট দিন যে স্কিমাটা বানিয়েছিলাম, সেই স্কিমাতে চলে আসলাম, এবং সেই স্কিমাতে যেটা আমাকে করতে হবে, খেয়াল করেন আমরা এই হচ্ছে আমাদের মেইন স্কিমাটা, অ্যাকচুয়াল স্কিমা। তো সেই স্কিমাটার সাথে আমরা যেটা করব, সেইটার মেথডস নামে একটা প্রপার্টি আছে। কারণ কি, এই টু ডু স্কিমাটা বেসিক্যালি মঙ্গুজ ডট স্কিমা ক্লাস থেকে আসছে, তাই না? একটা মানে অ্যাকচুয়াল অবজেক্ট। সো সেই ক্লাসের একটা প্রপার্টি হচ্ছে মেথডস। সো টু ডু স্কিমা ডট মেথডসের মধ্যে আমরা একটা অবজেক্ট আকারে একটা অবজেক্ট আমরা পাবো, এবং সেই অবজেক্টের যে প্রপার্টি আমরা দিব, সেই প্রপার্টিগুলো হচ্ছে এক একটা কাস্টম ইনস্ট্যান্স মেথড ফাংশনস। ঠিক আছে, সো তার মানে টু ডু স্কিমা ডট মেথডস এই প্রপার্টির মধ্যে আমরা একটা অবজেক্ট নিলাম, এবং সেই অবজেক্টের মধ্যে আমরা আমাদের ফার্স্ট ফাংশনটা লিখবো। ঠিক আছে, সো ধরেন আমাদের ফাংশনের নাম হচ্ছে
ফাইন্ড অ্যাক্টিভ, মানে আমার যে অ্যাক্টিভ টুডুগুলো শুধু স্ট্যাটাস যেগুলো আর অ্যাক্টিভ সেগুলো শুধু সে রিটার্ন করবে, ঠিক আছে। সো এরকম একটা ইনস্ট্যান্স মেথড আমি লিখে রাখতে চাই। সো সেইটা আমি একটা ফাংশন নিচ্ছি এই, এবং সেই ফাংশনের মধ্যে আলটিমেটলি আমাকে তো মঙ্গোর কোয়ারি করতে গেলে আলটিমেটলি মঙ্গোজের বিল্ট ইন কোয়ারিগুলো ইউজ করে আমি আসলে কাস্টমাইজ করে নিব আর কি। সো যেমন আমরা এখানে ফাইন্ড করতে চাই, এই ক্ষেত্রে আমি করতে চাই অ্যাক্টিভ মেথডগুলো ফাইন্ড করতে চাই, তাহলে আমি যেটা করব ডট ফাইন্ড কল করব মঙ্গোজের। তো আমি ফাইন্ড কল করার সময় আমাদেরকে কি দিয়ে কল করতে হয় খেয়াল করেন, আমরা যখন ফাইন্ড কল করেছিলাম আমরা টু ডু, মানে এই যে টু ডু মানে নিউ মঙ্গুস ডট মডেল, মানে মঙ্গুস ডট মডেল যেটা সেটা দিয়ে আমাকে আসলে ফাইন্ডকে কল করতে হয়, তাই না। তো এই জায়গাটাতে তো আমার মডেলের কোনো অ্যাক্সেস নাই, হ্যাঁ। সো তাহলে আমার তো মঙ্গুস আছে এখানে, তাহলে আমি যেটা করব এখানে তাহলে আমরা সিম্পলি রিটার্ন করে দিব মঙ্গুস ডট মডেল। খেয়াল রাখবেন মডেলটা কিন্তু ছোট হাতের এম, হ্যাঁ, এটা অনেকে ভুল করে, মডেলটা ছোট হাতের, কিন্তু আমরা যখন স্কিমা লিখি তখন আবার মঙ্গুস ডট স্কিমাটা আবার বড় হাতের, এটা সামহাও তাদের কনভেনশন আর কি। সো মঙ্গুস ডট মডেল এটা আমি নিলাম, তারপরে আমি দিলাম হচ্ছে টু ডু। তাহলে আলটিমেটলি এই জিনিসটাই আমার এই যে ফাইন্ডকে কল করার জন্য এই যে টু ডুটা সেটা হচ্ছে এই মঙ্গুস ডট মডেল টু ডু। সো যার কারণে আমি এই জায়গাটাতে এইভাবে নিলাম আর কি এটাকে, হ্যাঁ। তারপরে ডট ফাইন্ড কল করতে পারবো, ঠিক আছে। সো তার মানে আমি কি করলাম, আমি একটা ফাংশন লিখলাম নিজের, সেই ফাংশনটা আলটিমেটলি আরেকটা ফাংশনকে রিটার্ন করে, সেটা হচ্ছে ওই মঙ্গুরই ফাইন্ড ফাংশনটা, মঙ্গুজেরই ফাইন্ড ফাংশনটা। তো সেখানে ফাইন্ডের মধ্যে আমরা কন্ডিশন হিসাবে দিয়ে দিচ্ছি স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, ওকে। সো আমি তার মানে কি করলাম, একটা নতুন ফাংশন লিখলাম নিজের, সেই ফাংশনটা আলটিমেটলি একটু কাস্টমাইজড আর কি, সে মঙ্গুজেরই ফাইন্ড মেথড ইউজ করে জাস্ট অ্যাক্টিভগুলো দিয়ে দেয়, ঠিক আছে। সো এটা একটা ফাংশন আমার লেখা হয়ে গেল। এখন এই ফাংশনটাকে আমি কল করব কি করে, এটা আমি কপি করলাম। আমি যেটা করি, আমরা একটা নতুন একটা রাউট ডিক্লেয়ার করি, আগেরগুলো যেন থাকে রিপোজিটরিতে। সো আমি এটা জাস্ট নিয়ে আসলাম এবং আমি নাম দিলাম গেট অল টু ডুস, না আমি এটার নাম দিলাম ধরেন গেট অ্যাক্টিভ টু ডুস, এবং আমি এখানে স্ল্যাশ অ্যাক্টিভ নিলাম আর কি, হ্যাঁ। এবং এইটুকু আমি মুছে দিলাম, এখানে ভিতরে আমি কোড লিখব। তো এখানে আমার কাজ কি হবে, যেভাবে আমরা এই যে পোস্ট করার সময় আমরা নিউ টু ডু করেছিলাম সেরকম করে আমরা একটা নিউ টু ডু ফার্স্টে, কারণ আমার তো ডকুমেন্টটাকে বানাতে হবে। সো আমি যেটা করছি কনস্ট্যান্ট টু ডু ইজ ইকুয়াল টু নিউ টু ডু ফার্স্টে আমি নিলাম, হ্যাঁ। এখন এই টু ডুকে দিয়ে আমি আসলে আমার ওই ফাইন্ড অ্যাক্টিভ কল করতে পারবো, ঠিক আছে। সো তাহলে সেই ফাইন্ড অ্যাক্টিভ তো আমাকে কি করবে, সে তো আলটিমেটলি মঙ্গুজের যে ফাইন্ড মেথড সে তো আমাকে একটা ডেটা দেয়, তাই না। সো তাহলে আমি একটা ডেটা পাবো। সো ডেটা ইজ ইকুয়াল টু, তাহলে আমি এখন কি করব, টু ডু ডট আমার যে ফাইন্ড অ্যাক্টিভ একটু আগে যে মেথডটা লিখেছি সেইটা, ঠিক আছে। কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে, এই যে ফাইন্ড অ্যাক্টিভ আমি কল করলাম, কল করা মানে সে আসলে এই ফাংশনটা রিটার্ন করছে, এই ফাইন্ড ফাংশনটা, সেই ফাইন্ড ফাংশনটা কিন্তু একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, মানে এই জায়গাটাতে কিন্তু তার মানে এটা হতে একটু সময় লাগবে। সো তার মানে এই জিনিসটা একটা প্রমিস রিটার্ন করে। সো প্রমিস রিটার্ন করলে আমাকে তাহলে এখানে ওয়েট করতে হবে, অ্যাওয়েট, হ্যাঁ। এবং যেহেতু এখানে অ্যাওয়েট ইউজ করেছি তাহলে অবশ্যই এই ফাংশনটা অ্যাসিন হতে হবে, হ্যাঁ। এটা অ্যাসিন ক্যাওয়েটের যে প্যাটার্ন সেটা। সো এটা আমি করলাম, তাহলে আমি ডেটার মধ্যে এখন পাবো ফাইনালি আমি রেজ ডট স্ট্যাটাস 200, আমি আর ট্রাই ক্যাচ দিলাম না, আমি ধরে নিচ্ছি কোনো এরর হবে না। সো এটা তো আপনারা জানেন, সো সেটা আর আমি দিলাম না। এবং সেখানে ধরেন ডেটা প্রপার্টির মধ্যে আমি যে ডেটাটা পেয়েছি সেটা দিলাম, তো এটাকে সংক্ষেপে এভাবেও লিখে দেওয়া যায় এই। সো এখন যদি আমি আমার ব্রাউজারে চলে যাই, তাহলে আমি যদি টু ডু স্ল্যাশ অ্যাক্টিভ এটা দেই, তাহলে দেখেন শুধুমাত্র অ্যাক্টিভ স্ট্যাটাস বলাগুলা এখানে আসছে, ঠিক আছে। সো আমি যদি এখন এটাকে জাস্ট চেঞ্জ করে এটা যে কাজ করছে সেটা দেখার জন্য যদি আমি ইনঅ্যাক্টিভ দিই, আমি জানি না আমার ডেটাবেসে ইনঅ্যাক্টিভ আছে কিনা, নাও মানে একটাও নাই। সো যার কারণে এটা আসছে না। সো তার মানে বোঝা যাচ্ছে এটা কাজ করছে। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা একটা কাস্টম একটা কিন্তু তৈরি করে ফেললাম, একটা ইনস্ট্যান্স মেথড, ক্লিয়ার। সো এই হচ্ছে ইনস্ট্যান্স মেথডের ব্যাপার, যে ইনস্ট্যান্স মেথডকে কল করতে হলে আমাকে কিন্তু ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটাকে বানিয়ে নিতে হবে মডেলকে দিয়ে, সেই ডকুমেন্টের ইনস্ট্যান্স মেথড, মানে সেই ডকুমেন্টকে দিয়ে আমাকে কিন্তু ইনস্ট্যান্স মেথড কল করতে হবে, ঠিক আছে। সো এই প্যাটার্নটা মনে রাখবেন। সো এটা হচ্ছে আপনারা দেখলেন, সো এটা আপনারা অ্যাসিন ক্যাওয়েট দিয়ে দেখলেন। আমি একটা কাজ করি, আপনাদেরকে কলব্যাক দিয়েও একটা দেখিয়ে দিই, কারণ ডকুমেন্টেশনে কলব্যাক দিয়ে সম্ভবত দেখানো আছে। সো আমি যেটা করি, আমি গেট অ্যাক্টিভ টু ডুস উইথ কলব্যাক। সো একই জিনিস আমি এবার কলব্যাক দিয়ে একটু আপনাদেরকে ইউজ করে দেখাবো। সো সেটার নাম তাহলে আমি দেই অ্যাক্টিভ স্ল্যাশ কলব্যাক। এবার আমি অ্যাসিন ক্যাওয়েট ধরেন ইউজ করব না, হ্যাঁ। তাহলে আমি কিভাবে করতে পারি একই জিনিস, আমি কিভাবে অ্যাসিন ক্যাওয়েট ইউজ না করে করতে পারি। তো সেই ক্ষেত্রে তাহলে আমি এখানে ফাইন্ড অ্যাক্টিভ, তো আমি যেটা করছি আরেকটা ফাংশন নিচ্ছি,
ধরেন এটা আমি কপি করলাম এবং এটার নাম দিলাম, ধরেন অন্য একটা নাম দিই যে ফাইন্ড অ্যাক্টিভ কলব্যাক, ঠিক আছে, ফাংশন। এবং এখানেও রিটার্ন মঙ্গুস ডট মডেল এটা দিচ্ছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এই জায়গাটাতে আমি এখন অ্যাসিন ক্যাওয়েট ইউজ করব না, আমি অ্যাওয়েট করব না। তাহলে আমি যদি এখানে অ্যাওয়েট না করি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আলটিমেটলি রেসপন্সটা দিতে হবে কি? রেসপন্সটা দিতে হবে এই জিনিসটা ডট দেন বা এই টাইপের কিছু জিনিসের পরে, অথবা কল ব্যাক, যে কোনো একটা জিনিস। সো তার মানে কি, ব্যাপারটা আসলে এরকম যে নিউ ফাইন্ড অ্যাক্টিভ এবং তারপরে আমরা আসলে এখানে কল ব্যাক পাবো, ডাটাটা পাবো, হ্যাঁ, তারপরে তার মধ্যে আমরা আসলে বেসিক্যালি এটা কল করতে পারবো, রাইট? সো এই যে একটা কল ব্যাক ফাংশন, হ্যাঁ, সেই কলব্যাক ফাংশন তাহলে আমাকে এখান থেকে দিতে পারতে হবে। সো কলব্যাক ফাংশন যদি এখান থেকে আমি দেই তাহলে এখানে আমাকে কলব্যাক, যেহেতু এটা আমি কল করেছি উইথ দিস কলব্যাক ফাংশন, তাহলে এখানেও আমাকে কলব্যাকটাকে রিসিভ করতে হবে এবং আলটিমেটলি সেইটাকে আমি এই ফাইন্ডের কলব্যাকের মধ্যে দিয়ে দিলাম, তাহলেই তো হয়ে যাচ্ছে। সো তার মানে দেখেন সিম্পল ব্যাপার, আমরা ফাইন্ড অ্যাক্টিভ এবার অ্যাসিন ক্যাওয়েট প্যাটার্ন ইউজ করছি না। দেখতেই পাচ্ছেন অ্যাসিন ক্যাওয়েট একটু অনেক কম কোড লিখতে হচ্ছে, আপনারা সেটাই ইউজ করবেন, বাট এটা আমি বোঝানোর জন্য করলাম যেন আপনারা ডকুমেন্টেশন বুঝতে পারেন, দুটাই জানা থাকলো। সো আমরা এখানে তাহলে কল ব্যাক দিলে আমাদেরকে এইভাবে করতে হয়। সো সেই কল ব্যাক ফাংশনটা যেহেতু এখানে আমি দিয়েছি, তাহলে সেটা আমি এখানে এইভাবে রিসিভ করব এবং আলটিমেটলি যে ফাইন্ড, সেই ফাইন্ডের কল ব্যাকে সেটা দিয়ে দিলাম। সো তাহলে যেন এই ফাইন্ড যখন কাজ করবে অ্যাসিনক্রোনাসলি, তখন যেন সেই কল ব্যাকটা এক্সিকিউট করতে পারে। ব্যাস হয়ে গেল। সো এখন তাহলে আমি এটা সেভ করলাম, এখন আমি অ্যাক্টিভ স্ল্যাশ কলব্যাক যদি দেই, কোনো একটা ভুল করেছি, সরি, এখানে ফাইন্ড অ্যাক্টিভ কলব্যাক হবে, ফাংশনটার নাম চেঞ্জ করিনি, এই ফাইন্ড অ্যাক্টিভ কলব্যাক, এই। সো এই এখন রিলোড দিলাম, এই যে এখন ঠিক আছে। সো তার মানে আপনারা দুইটা প্যাটার্নই শিখলেন, একটা হচ্ছে অ্যাসিন ক্যাওয়েট ইউজ করে আর একটা হচ্ছে কলব্যাক ইউজ করে। সো আশা করি ইনস্ট্যান্স মেথডটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি সামারি করি তাহলে ইনস্ট্যান্স মেথডকে কল করবে কে? আমরা অ্যাকচুয়ালি যে ডকুমেন্টটাকে আসলে ইনসার্ট করব, সেই ডকুমেন্টটা মানে অ্যাকচুয়াল টুডুটা যেটা আমার ডেটাবেজের একটা রো হিসাবে যাবে, সেইটাকে দিয়ে আমরা আসলে ইনস্ট্যান্স মেথডকে কল করতে পারবো, যেটা আমরা একটু আগে প্রেজেন্টেশনে দেখলাম। তারপরে আমরা আসলে যেহেতু এটা অ্যাসিনক্রোনাস মেথড, সো সেই অ্যাসিনক্রোনাস মেথডের কারণে এখানে আমাকে অ্যাওয়েট করা লেগেছে এবং এই জায়গাটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আসলে মডেল ডট ফাইন্ড কল করে আলটিমেটলি এখান থেকে একটা প্রমিস এখান থেকে পাচ্ছি, সেই মানে সোজা কথা এই ফাংশনটাই আলটিমেটলি আরেকটা ফাংশনকে রিটার্ন করে দিচ্ছে, যেটা হচ্ছে ফাইন্ড উইথ দোজ অপশনস উইথ স্ট্যাটাস অ্যাক্টিভ। ঠিক আছে? সো তাহলে ইনস্ট্যান্স মেথড আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমরা বুঝবো স্ট্যাটিক্স কি জিনিস। স্ট্যাটিক্স বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কোনো একটা ক্লাসের স্ট্যাটিক মেথড আসলে কি। এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, সেখানে আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপ ইনহেরিটেন্স এবং ES6 ক্লাস। এখানে আসলে ডিটেল বলা আছে অবজেক্ট ওরিয়েন্টেডের জাভাস্ক্রিপ্টের ধারণা। হ্যাঁ, অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেখানে আমি সংক্ষেপে যেটা বলছি সেটা হচ্ছে এই ভিডিওর একদম লাস্টের দিকে দেখেন এই যে স্ট্যাটিক মেথড যে সেকশনটা আছে আমার এখানে সুন্দর করে টাইম ভাগ করে দেওয়া আছে। তো যারা আপনারা ভিডিও টেনে টেনে দেখেন আর কি, তাদের জন্য আর কি সংক্ষেপে যেটা করতে পারেন, এখানে স্ট্যাটিক মেথড সেকশন আছে। সেখানে আসলে মূলত নর্মালি যখন আমরা কোনো ক্লাসের এরকম মেথড লিখি, তখন সেই মেথডটাকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে কি করতে হয়, এরকম করে নিউ ক্লাসের নাম দিয়ে আগে ফার্স্টে অ্যাকচুয়াল অবজেক্টটা তৈরি করে নিতে হয়। তারপরে সেই অবজেক্ট দিয়ে আমরা এই মেথডগুলোকে অ্যাক্সেস করি। যেমন এখানে সাকিব ডট সেট নেমকে ইউজ করা হয়েছে, তাই না? স্ট্যাটিক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে এরকম অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে হবে না। আমরা স্ট্যাটিক মেথডগুলোকে ডাইরেক্ট এই ক্লাসের নাম দিয়ে, মানে এই ক্ষেত্রে পার্সন, মানে যদি আমার এখানে একটা স্ট্যাটিক মেথড থাকে ধরেন হ্যালো, তাহলে আমরা পার্সন ডট হ্যালো কল করতে পারবো। আমাদেরকে আর এইভাবে সাকিব নামে আর একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে না। এটাই হচ্ছে স্ট্যাটিক মেথড, যেটা আমি এখানে আলটিমেটলি সেটাই দেখিয়েছি। এই যে দেখেন, সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট স্ট্যাটিক নামক একটা কিওয়ার্ড দিতে হয় এবং স্ট্যাটিক দিয়ে যদি আমি কোনো মেথড লিখি তাহলে আমি সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। এই যে যেমন এখানে যদি আমি এখানে আসি এই সো দেখেন এখানে আমি ইজ ইকুয়াল এজ নামে আমি একটা স্ট্যাটিক মেথড লিখেছি ক্লাসের মধ্যে এবং সেটাকে আমি ক্লাসের নাম দিয়ে পার্সন ডট ইজ ইকুয়াল এজ, এই ইজ ইকুয়াল এজকে আমি কল করতে পারি। সো এটাই হচ্ছে স্ট্যাটিক মেথড। হ্যাঁ, সো এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি এই জিনিসটাও বুঝতে পারবেন। তো যদি আমরা এরকম ইনস্ট্যান্স মেথডের মতো এরকম কাস্টম স্ট্যাটিক মেথড বাইরে থেকে দিতে চাই, তাহলে আসলে আমরা কিভাবে দিতে পারি? তো আমি এটা একটু ছোট করছি।
আমরা যদি আমাদের এখানে কোডে যাই, তো আমি যেটা করছি স্ট্যাটিক মেথড বোঝানোর জন্য আমি ফার্স্টে একটা নতুন রাউট এখানে নিচ্ছি, এটা আমি কপি করছি এবং এটাকে আলটিমেটলি ক্লোজ করে দিচ্ছি, এটার কাজ শেষ। এই সো স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে ধরেন আমার একটা নতুন রাউটার আমি নিচ্ছি, ধরেন আমি জেএস নামে একটা রাউট নিচ্ছি এবং সেইখানে আলটিমেটলি আমার উদ্দেশ্য থাকবে যে আমি এখান থেকে আমার যে আমার যে স্কিমাটা আছে সেখানে আমাদের একটা ফিল্ড আছে কি টাইটেল, তাই না? সো আমি চাচ্ছি এমন টাইটেলগুলো দাও যেটার মধ্যে জেএস শব্দটা আছে আর কি। সো আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করব যে আমার ওখানের মধ্যে জেএস শব্দটা আছে নাকি আর কি। সো সেই মেথড মানে সেই রেকর্ডগুলো আমাকে তুমি রিটার্ন করো, সেটা আমি চাচ্ছি। হ্যাঁ, তো তাহলে স্ট্যাটিক মেথড আমরা একটু আগেই দেখলাম। আমরা যখন আমরা ডাইরেক্ট যখন আমি এটা কাজ করি, এটাকে পরপর রাখি, এর পরে নেই, তাহলে এটা একটু মুছে দেই। তারপরে হচ্ছে এই যে অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা টু ডু মানে ফার্স্টে টু ডু একটা নিউ টু ডু দিয়ে তৈরি করে নিয়েছিলাম, তাই না? কিন্তু এখনই আমরা দেখলাম যে আমরা নিউ করা লাগবে না, আমি ডাইরেক্ট ঠিক ক্লাসটাকে দিয়েই আসলে আমরা স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে পারি। তো এই ক্ষেত্রে ক্লাসটা কি ছিল, ওই বড় হাতের টু ডু যেটা সেটা। হ্যাঁ, তো সেই ক্লাস দিয়েই তাহলে আমরা স্ট্যাটিক মেথড করতে পারবো। সো এই স্টেপটা আমার করা লাগবে না সেই ক্ষেত্রে। ওকে, সো এটা যদি বুঝতে পারেন তাহলে সিম্পল হয়ে যাবে। খেয়াল করেন, আমরা স্ট্যাটিক মেথড ডিফাইন করার জন্য যেটা করছি, আমি সিম্পলি এখানে এটা তো হচ্ছে আমার এই জিনিসগুলো ছিল হচ্ছে আমার ইনস্ট্যান্স মেথডস। হ্যাঁ, সো এটা আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এবার আমি এখানে লিখব স্ট্যাটিক মেথডস। হ্যাঁ, সো আগের বারে আমরা কি করেছিলাম, ইনস্ট্যান্স মেথড দেওয়ার জন্য আমরা টু ডু স্কিমা ডট মেথডস এর মধ্যে দিয়েছিলাম। এবার আমরা যেটা করব টু ডু স্কিমা ডট মেথডস না, এবার আমরা যেটা করব টু ডু স্কিমা ডট স্ট্যাটিক্স নামক একটা প্রপার্টি আছে তার, হ্যাঁ, বিল্ট ইন প্রপার্টি। সেই প্রপার্টিজের মধ্যে আমরা আসলে এখন যে ফাংশনগুলো লিখব সেগুলো সব তার কাছে স্ট্যাটিক হিসাবে হবে এবং সেগুলোকে আমরা ডাইরেক্ট টু ডু মডেল দিয়ে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সো আমি ধরেন একটা ফাংশন লিখছি ফাইন্ড বাই জেএস, যেহেতু আমার জেএস রেকর্ডগুলো আমি নিতে চাই সেইটা, এবং সেই ফাংশনটা আমি এখানে নিচ্ছি এবং সেখান থেকে আমি আবারও রিটার্ন, এইবার আমি কি করছি, রিটার্ন করব আবারও আগের বারের মতো। এখানে আমি কি করেছিলাম, মঙ্গুজের একটা ফাইন্ড মেথড ইউজ করেছিলাম, এবারও আমরা ফাইন্ড মেথডই ইউজ করব। কিন্তু এইবারে আমার এই ফাইন্ড বাই জেএস মেথডটাকে কল করবে কে? এইবারে ফাইন্ড বাই জেএস মেথডটাকে কল করবে ডাইরেক্ট আমার টু ডু মডেলটা, মানে আগের বারে কল করেছিল টু ডু অবজেক্টটা। হ্যাঁ, কিন্তু এবার করবে বড় হাতের টু ডু মডেলটা। ঠিক আছে, সো তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, আমি এইটা আগে লিখে ফেলি যে সেই ক্ষেত্রে আমি আসলে তাহলে যেটা পাবো কনস্ট্যান্ট, এবার আমি অ্যাসিন ক্যাভিটি লিখছি। সো এবারেও আমি ডেটা পাবো এবং এখানে আসলে অ্যাসিন ফাংশন আছেই লেখা, অ্যাওয়েট, তারপরে আমি কি করব টু ডু ডট ফাইন্ড বাই জেএস, এটা তো আমি নাম দিয়েছি তাই না? এইভাবে আমি কল করতে চাই। হ্যাঁ, সো তাহলে কল করবে কি টু ডু মডেলটা। সো মডেল দিয়ে যদি আমি কল করি তাহলে আমার এখানে কিন্তু আর মঙ্গুজ ডট মডেল প্রয়োজন নাই, কারণ কি আমার কল করছে কে, এই টু ডুটা। সো আমি এখানে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সো আমার এখানে মঙ্গুজ ডট মডেল ডট ফাইন্ড কল করা লাগবে না, এখানে আমি সিম্পলি, কারণ মঙ্গুজ ডট মডেলই এখানে হচ্ছে দিস। ঠিক আছে, সো দিস ডট ফাইন্ড, এইটা আমি এখানে কল করব। এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা দিস কিওয়ার্ড নিয়ে আরও ডিটেলে জানতে চান তাদের জন্য দিস কিওয়ার্ড নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, দেখলে একদম পরিষ্কার আরও ভালোভাবে বুঝতে পারবেন। বাট যেটা আপনারা বুঝতে পারছেন যে আলটিমেটলি আমি স্ট্যাটিক মেথড বানাচ্ছি কার, স্ট্যাটিক মেথড বানাচ্ছি হচ্ছে আমি টু ডু ক্লাসের মধ্যে, মানে এই স্ট্যাটিক মেথডটা লেখা হয়ে যাবে আসলে টু ডু ক্লাসের মধ্যে। সো তাহলে টু ডু ক্লাসের মধ্যে আমি দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো। সো দিস ডট ফাইন্ড দিয়ে এবার আমি কল করব এবং এইবার আমি যেটা করছি টাইটেলগুলো যেন জাভাস্ক্রিপ্ট হয়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডটা যেন থাকে। তাহলে এখানে মঙ্গুজে আমরা টাইটেল একে তো আমরা এরকম যদি ডাইরেক্ট লিখি জেএস, তাহলে হচ্ছে যে একদম ইকুয়ালিটি চেক করবে, মানে টাইটেলটা ইকুয়াল টু এইটাই কিনা। কিন্তু আমরা তো আসলে এখানে ইকুয়াল না, আমরা ছোটো হাতের জেএস হতে পারে বা আগে পিছিয়ে অনেক কিছু থাকতে পারে। সো যার কারণে আমাকে এখানে রেগুলার এক্সপ্রেশনও আমরা ইউজ করতে পারি। সো রেগুলার এক্সপ্রেশন নিয়েও আমার টিউটোরিয়াল আছে, যারা রেগুলার এক্সপ্রেশন, মানে এটা আসলে রেগুলার এক্সপ্রেশনের টিউটোরিয়াল না, সো আমি সেটা ডিটেলে যাচ্ছি না। বাট সংক্ষেপে যেটা বলছি যে রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমার টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখতে পারেন, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, রেগুলার এক্সপ্রেশনের ভয় কেটে যাবে। সো সেখানে আমাদেরকে এরকম দুইটা সাইন দিতে হয় এবং তারপরে আমাদেরকে একটা ফ্ল্যাগ দিতে হয়। তো এখানে আমি কেস
কেস ইনসেনসিটিভ ফ্ল্যাগ অন করছি, মানে আই ফ্ল্যাগ। হ্যাঁ, সো আই ফ্ল্যাগ অন করছি এবং তার মধ্যে আমি বলছি যে জেএস নামক জিনিসটা থাকতে হবে। ছোট হাতের হোক বড় হাতের হোক সবকিছু কেস ইনসেনসিটিভ এবং আগে পিছিয়ে অনেক জিনিস থাকতে পারে। তো জেএসটা ভিতরে থাকবে টাইটেলের, এটা হচ্ছে কথা। হ্যাঁ, সো এইটা যে আমি করব তাহলে সে আমাকে ওইটা রিটার্ন করবে। সো তাহলে আমার এই পাশের স্ট্যাটিক মেথড তৈরি করা শেষ। আমি এখন এই জায়গাটাতে ফাইন্ড বাই জেএস কল করতে পারি, সে আমাকে ডেটা দিবে, কারণ আমি অ্যাওয়েটও করেছি। সো অ্যাসিনক্রোনাস ওয়েতে হ্যান্ডেল হচ্ছে। তারপরে ফাইনালি আমি রেস ডট জেসন যেটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। এই সো কোথায় গেল আমার এই যে জেএস। সো এখানে আসলাম, এই এই উপরে উঠে গেছে এই। সো এটা আমি এবার সেভ করলাম আমার কনসোলে। সরি, সার্ভারটা ক্লোজ হয়ে গেছে। আমি এটা স্টার্ট করলাম আরেকবার। ডান, কোনো এরর নাই। সো আমি আমার ব্রাউজারে চলে গেলাম, এটা ক্লোজ করে দিলাম এবং এই জায়গাটাতে এখন আমার কি /js রাইট দিলাম। এই দেখেন লার্ন ভ্যানিলা জেএস, এই যে টাইটেলের মধ্যে জেএস আছে যার কারণে এই রেকর্ডটা এসছে। নোট ডট জেএস, এখানেও জেএস আছে যার কারণে এই রেকর্ডটা এসছে, বাকিগুলো আসেনি। সো তার মানে এই স্ট্যাটিক মেথডটা আমাদের কাজ করছে। সো তাহলে স্ট্যাটিক মেথডের সাথে ইনস্ট্যান্স মেথডের মূল তফাৎটা কি হলো, এইখানে আরেকবার খুলি। ইনস্ট্যান্স মেথড করতে গেলে আমাদেরকে ফার্স্টে ইনস্ট্যান্স তৈরি করে নিতে হয়। হ্যাঁ, এই যে মডেলের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হয়। তারপরে সেই ডকুমেন্টটা আমি পাই, সেই ডকুমেন্ট ডট সেভ যেভাবে কল করেছিলাম সেরকম করে ডকুমেন্ট ডট সেই আমাদের ইনস্ট্যান্স মেথডকে কল করতে হয়। আর স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয়, আমরা একটু আগেই দেখলাম যে স্ট্যাটিক মেথড ক্লাস দিয়েই কল করা যায়। সো ক্লাসের নাম হচ্ছে টু ডু, তাহলে টু ডু ডট সেই স্ট্যাটিক মেথড আমরা দিতে পারি। সো যে কোনো একটা জিনিসই আপনারা ইউজ করতে পারেন। চাইলে এই ফাইন্ড বাই জেএস মেথড আমরা ইনস্ট্যান্স মেথড হিসেবেও একটা লিখতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমি দুইটাই ব্যবহার করে দেখালাম যেন আপনারা স্ট্যাটিক মেথডের ব্যবহারটাও বুঝতে পারেন। হ্যাঁ, সো তাহলে আমরা বুঝে গেলাম যে মঙ্গুস দিয়ে কিভাবে আমরা কাস্টম স্ট্যাটিক মেথড তৈরি করছি। শুধুমাত্র মঙ্গুসের যে ডিফল্ট ফাইন্ড মেথড হ্যান ত্যান এগুলো ছাড়াও নিজেদের মেথড আমরা ইনজেক্ট করতে পারছি। ঠিক আছে, সো স্ট্যাটিক ছিল এইটা। এবার আমরা ফাইনালি দেখব কোয়ারি হেল্পার, যেটা অলমোস্ট স্ট্যাটিকের মতোই একদম সিম্পল। সো সেটা দেখে আজকে আমার টিউটোরিয়ালটা শেষ করব এবং তারপরে আপনারা আসলে মঙ্গুসের বস হয়ে যাবেন যদি এই কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারেন। ঠিক আছে, নিজেদের মতো কাস্টম ফাংশন তৈরি করতে পারবেন, সেটা ইনস্ট্যান্স মেথড হোক, স্ট্যাটিক হোক আর কোয়ারি হেল্পার হোক। তো চলুন দ্রুত কোয়ারি হেল্পারটা আমরা দেখে ফেলি। কোয়ারি হেল্পারটা অনেকটা স্ট্যাটিক মেথডের মতোই। এটাকেও আমরা কল করব আসলে এখানে যেরকম আমরা স্ট্যাটিক মেথডকে ক্লাসের নামটা মানে টু ডুকে দিয়ে কল করেছিলাম, সেরকম কোয়ারি হেল্পারও আমরা এরকম ডাইরেক্ট মডেলকে দিয়েই কল করব, কিন্তু সেইটা শুধুমাত্র ইউজ হবে কোয়ারির ক্ষেত্রে। কীরকম, যেমন ধরেন আমরা লাস্ট দিনের এক্সাম্পলে আমরা যদি এখানে আসি, প্রথম যে আমাদের এটা হ্যাঁ, তো সেখানে খেয়াল করেন আমরা কিন্তু মেথড চেইনিং করেছিলাম, মানে টু ডু ডট ফাইন্ড তো কল করেছিলামই, তারপরে আবার দেখেন ডট সিলেক্ট করেছিলাম, তারপরে আবার ডট লিমিট করেছিলাম। সো এটা করতে পারছিলাম কারণ প্রত্যেকটা মেথড আলটিমেটলি নিজেকেই আবার রিটার্ন করে। দ্যাটস ওয়াই, হ্যাঁ, মানে নিজেকে রিটার্ন করে না, সরি, মানে এই মডেলটা আবার রিটার্ন করে দেয়। সো যার কারণে সেইটা ডট আবার সিলেক্ট আমরা কল করতে পারছি। সো এই যে মেথডগুলো, এই যে চেইন করা হচ্ছে, এগুলো সব হচ্ছে কোয়ারি হেল্পার। মানে এই কোয়ারিটাকে করার জন্য নেস্টেড পারপাসে এটা ইউজ হচ্ছে, এই যে ডট সিলেক্ট, ডট লিমিট। তো ডট সিলেক্ট, ডট লিমিট এগুলো সব হচ্ছে বিল্ট ইন কোয়ারি হেল্পার। তো আমরা দেখবো এবার কাস্টম কোয়ারি হেল্পার ইউজ করব। ঠিক আছে, যে আমরা নিজেদের মতো এরকম ধরেন ডট সিলেক্ট, সো আমরা ধরেন এরকম কিছু একটা বানাতে চাই। যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, সেখানে আমি ধরেন বলবো যে বাই ল্যাঙ্গুয়েজ, মানে একটু আগে আমরা শুধু জেএস দিয়ে দেখলাম, ধরেন এবার আমরা চাই যে বাই ল্যাঙ্গুয়েজ নামে আমি একটা ফাংশন বানাবো, সেখানে আমি যদি প্যারামিটার হিসাবে জেএস দেই তাহলে জেএস, যদি আমি রিয়্যাক্ট দেই তাহলে রিয়্যাক্ট। সো টাইটেলের মধ্যে থেকে সে ওইটা খুঁজে বের করে আনবে। ঠিক আছে, সো সেইটাকে আমরা ইউজ করতে পারবো হচ্ছে এরকম চেইনিং পারপাসে কোয়ারির ক্ষেত্রে। ঠিক আছে, সো চলুন সেইটা দেখি। তাহলে সেইটা করার জন্য আমি যেটা করছি এখানে, তাহলে এই যে জেএস এটাকে আমি কপি করি। হ্যাঁ, কপি করার পরে তারপরে আমি এই জায়গাটাতে পেস্ট করলাম এবং এই জায়গাটাতে ধরেন আমি চাচ্ছি যে গেট টু ডুজ বাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং সেখানে ধরেন আমি /js না, ধরেন এবার আমি /language, এটা এই পাথে আমি হিট করব এবং সেইখানে আমি টু ডু ডট প্রথমে ফাইন্ড আমি কল করব। নর্মালি বললাম না চেইন হবে, ফাইন্ড আমি ফার্স্টে কল করব, তারপরে আমি একটা বাই ল্যাঙ্গুয়েজ নামে আমি নিজে একটা ফাংশন এখন লিখব।
আমার স্কিমার মধ্যে, সেই বাই ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই হচ্ছে আসলে আলটিমেটলি হবে হচ্ছে একটা কোয়ারি হেল্পার। হ্যাঁ, সো বাই ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরেন আমি আপাতত জাভাস্ক্রিপ্ট দিচ্ছি। হ্যাঁ, সো যে কোনো জিনিস যাই দিই না কেন সে ওই অনুযায়ী কাজ করবে, এবং এই পাশে এইটুকু ঠিক আছে। আচ্ছা, এখন টু ডু স্কিমাতে চলে যাই। এইখানে যাওয়ার পরে আমি স্ট্যাটিক এটা কপি করলাম, করে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার কোয়ারি হেল্পার আমি বানাবো, তাই না? সো আমি তাহলে লিখি কোয়ারি হেল্পার্স, কোয়ারি হেল্পার্স। তো আগের বারে যেরকম স্ট্যাটিক্সের মধ্যে দিয়েছিলাম, এবার আমরা জাস্ট এটা দিব কোয়ারি প্রপার্টির মধ্যে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে আমি ধরেন ফাংশনের নাম দিলাম বাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং ফাংশন সে যেহেতু ওই পাশ থেকে আমি জেএস মানে ল্যাঙ্গুয়েজের নামটা পাঠাচ্ছি, সো ধরেন সেটা আমি ল্যাঙ্গুয়েজ নামে এখানে রিসিভ করছি, এবং রিটার্ন এখানে তাহলে দিস ডট ফাইন্ড, এবার টাইটেল শুধু জেএস না, এবার আমাদেরকে তাহলে যেটা আমি ল্যাঙ্গুয়েজ আকারে পেয়েছি সেটা আমার এই জায়গাটাতে পাস করতে হবে। আচ্ছা, এখন এইটা একটু আবার রেগুলার এক্সপ্রেশনের হ্যান্ডেলিংয়ের ব্যাপার, জাভাস্ক্রিপ্টের ব্যাপার। তো এইখানে দেখেন রেগুলার এটা কিন্তু স্ট্রিং না, এটা একটা রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে রেগুলার এক্সপ্রেশন মানে হচ্ছে এরকম, রেগুলার এক্সপ্রেশন মানে হচ্ছে এরকম, সরি এই। সো এরকম একটা কনস্ট্রাক্টর মেথড আছে, সরি আটটা বড় হাতের হবে এই। সো এরকম একটা কনস্ট্রাক্টর আছে। সো এইটা লিখে দেওয়া মানে আলটিমেটলি নিউ এইটাই কল হয় উইথ দিস। সো যেমন আমরা যখন কোনো স্ট্রিং লিখি তখন কিন্তু সেটা আসলে জাভাস্ক্রিপ্টের নিউ স্ট্রিং। হ্যাঁ, আলটিমেটলি ব্যাক অফ দ্য ইয়েতে সেটা একটা স্ট্রিং অবজেক্ট হিসাবে আসলে মানে মেইনলি স্ট্রিং নামক একটা বড় স্ট্রিং থেকে আসলে আসে। সো এই জিনিসটাও আসলে রেগুলার এক্সপ্রেশন নামক এই বড় এই কনস্ট্রাক্টরটা থেকে আসে। ঠিক আছে, সো যদি আমরা এইটাকে ভ্যারিয়েবল আকারে দিতে চাই তাহলে এই ফরম্যাটে গেলে হবে না, তাহলে প্যাটার্নটা আমাদেরকে তখন এই কনস্ট্রাক্টর ফাংশনটা ইউজ করতে হবে। তখন আমরা যেটা করব এখানে এইভাবে লিখব নিউ রিচ এটা, তারপরে এখানে ফার্স্ট প্যারামিটার এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের কনস্ট্রাক্টর ফাংশন। সো এখানে আমি তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে এখানে দিব, এবং সেকেন্ড প্যারামিটারে আমি ফ্ল্যাগটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, সো এটা আমি W3 স্কুলসের লিঙ্ক দিয়ে দিব কিভাবে রেগুলার এক্সপ্রেশনের কনস্ট্রাক্টর ফাংশন, মানে এইটা আর আগেরটা আসলে একই, কিন্তু এবার আমি এখানে ভ্যারিয়েবল দিতে পারছি যেটা আগের বারে দিতে পারতাম না। ডাইরেক্ট লিখলে আমরা ভ্যারিয়েবলটা দিতে পারছিলাম না, যার কারণে এই ফরম্যাটে লেখা হলো। ঠিক আছে, সো এইটা আশা করি বুঝতে পেরেছেন। সো এইটা আমি বাই ল্যাঙ্গুয়েজ আমার হয়ে গেল, এবং এই পাশে আমার হয়ে গেল এই যে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজে আমি বাই ল্যাঙ্গুয়েজ দিলে এটা এখন কাজ করার কথা, আমার এখানে কোনো এরর নাই। সো আমি আমার এখানে চলে যাচ্ছি। সো এখানে টু ডু স্ল্যাশ এবার আমি দিচ্ছি ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু জেএস দিয়েছি একই আউটপুট আসছে। আমি একটা কাজ করি, রিয়্যাক্ট দেই, সরি হ্যাঁ এই যে আসছে এই যে। সো এখানে যেহেতু যে একটাই রেকর্ড পেয়েছে, যে রিয়্যাক্ট যেহেতু এখানে আছে, সো সেই টাইটেল বলা রেকর্ডটা সে দিয়েছে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ কোয়ারি হেল্পার। সো কোয়ারি হেল্পার জিনিসটা আসলে আলটিমেটলি কি পারপাসে ইউজ হবে, আমার কোয়ারিতে হেল্প করবে। মানে এই যে কোয়ারিগুলো যে ডট ফাইন্ড, তারপরে আমরা চেইন মেথড হিসাবে এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যেভাবে আমরা লিমিট ইউজ করেছিলাম, যেভাবে আমরা সেট ইউজ করেছিলাম ওইভাবে আর কি। ঠিক আছে, সো তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম। একটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড, হ্যাঁ, যেটা করার জন্য আমাদেরকে জাস্ট স্কিমার আমাদেরকে জাস্ট মেথডস প্রপার্টির মধ্যে দিতে হবে ফাংশনটাকে। যদি আমরা স্ট্যাটিক মেথড বানাতে চাই তাহলে স্ট্যাটিক্স প্রপার্টির মধ্যে দিতে হবে, যদি আমরা কোয়ারি হেল্পার বানাতে চাই তাহলে কোয়ারির মধ্যে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ফাইনালি আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখেন খেয়াল করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই যে ফাংশন আকারে লিখেছি ফাইন্ড বাই জেএস কোলন দিয়ে, তারপরে ফাংশন সিনট্যাক্সে লিখেছি। আপনারা অনেকে শর্টকাটে এটা করার চেষ্টা করতে পারেন, অ্যারো ফাংশন দিতে পারেন। দিস উইল নট ওয়ার্ক। কারণটা হচ্ছে যারা আপনারা আমার দিস কিওয়ার্ডের ভিডিওটা দেখেছেন এবং অ্যারো ফাংশন মানে আমার ফ্যাট অ্যারো ফাংশনের একটা টিউটোরিয়াল আছে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই আমি যারা বলে যে জাভাস্ক্রিপ্ট খুব ভালো করে না জেনেই নোড.জেএসে আসা যায়, হ্যাঁ, তারা যে আসলে ভুল বলে সেটা আপনারা এখন বুঝতে পারবেন। প্রতিটা স্টেপে স্টেপে ভ্যানিলা জেএসের ব্যাপার স্যাপার আসছে। এই জিনিসটা কিন্তু নোড.জেএসের জিনিস না যেটা বলছি, হ্যাঁ, এটা কিন্তু একেবারে ভ্যানিলা জেএসের ব্যাপার। কিন্তু আমি জানি যে আপনারা ভ্যানিলা জেএস না শিখেই নোড.জেএস শুরু করে দিয়েছেন অনেকে। সো যার কারণে আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি যে আসলে যদি এরকম সিচুয়েশনে পড়েন, আসলে এটা আমার বলার কথা না এখানে, তারপরেও আমি বলছি আপনাদের রাস্তা ইজি করে দেওয়ার জন্য। সো সেই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন আমার ফ্যাট অ্যারো ফাংশনে, সেখানে আমি বলেছিলাম, এবং শুধু তাই নয়, যারা আপনারা আমার রিয়্যাক্ট সিরিজ ফলো করছেন সেখানেও আমি রিসেন্টলি বলেছি যে যখন আমরা অ্যারো ফাংশন ইউজ করি, অ্যারো ফাংশনের মধ্যে দিসের কোনো ভ্যালু নাই। অ্যারো ফাংশন দিসের মানে অ্যারো ফাংশনের ভিতরে দিস আসলে আমরা মানে কাজ করাতে পারি না, হ্যাঁ। সো দিসকে সে বাইন্ড করতে পারে না ক্লাসের সাথে, যার কারণে
আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারবো না, কারণ যখনই আমি অ্যারো ফাংশনের মধ্যে দিস ইউজ করছি এই দিসকে সে চিনতে পারবে না, সোজা কথা। সো মনে রাখবেন যে মঙ্গুজের যখন আমরা এরকম মেথডসগুলো ইউজ করব, কখনোই এই ফাংশনগুলোকে অ্যারো ফাংশন হিসেবে লিখবেন না। আপনি এখানে অ্যারো ফাংশন লেখেন, কোনো সমস্যা নাই, এইসব জায়গায় লেখেন। যেমন এখানে আমি একটু আগে কল ব্যাক দেখিয়েছিলাম, সেটা অ্যারো ফাংশন লিখেছিলাম, হ্যাঁ। যেমন এই যে কল ব্যাক এখানে সিবি, এই কল ব্যাকটাকে কিন্তু আমি ওখান থেকে অ্যারো ফাংশন আকারে পাঠিয়েছিলাম, তাতে সমস্যা নাই, কারণ তার মধ্যে আমার দিস ইউজ হয়নি। কিন্তু এই যে ফাংশনটা, মানে আমার যে আলটিমেটলি যে ইনস্ট্যান্স মেথড ফাংশন বা স্ট্যাটিক মেথড ফাংশন বা কোয়ারি মেথড ফাংশন, সেগুলোর মধ্যে অ্যারো ফাংশন ইউজ করা যাবে না, বিকজ এগুলো একদম টাইটলি কাপলড হয়ে আছে ক্লাসের সাথে, যার কারণে এটা করা যাবে না। এটা মঙ্গুজের ডকুমেন্টেশনেও আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনাদের ম্যাসিভ উপকার হওয়ার কথা। এইভাবে কেউ কখনো জাভাস্ক্রিপ্টের কনসেপ্টগুলো এনে অবজেক্ট ওরিয়েন্টেডের ব্যাপারগুলো বুঝিয়ে, মানে এই টিউটোরিয়ালটা বলতে গেলে আসলে একটা কি বলবো, আপনাদের জন্য অনেক হেল্প হওয়ার কথা যারা মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখছেন। আমি যে রেফারেন্সগুলো বলছি সেগুলো যারা ফলো করবেন, এবং এই টিউটোরিয়ালটা প্লাস আমার এই রেফারেন্সগুলো সবগুলো এক জায়গায় করলে আপনারা যে জাভাস্ক্রিপ্টের কতখানি ধারণা পেয়ে যাবেন সেটা আপনারা কল্পনা করতে পারছেন না, হ্যাঁ। সো আশা করি, আমি জানি 100 জনের মধ্যে হয়তো 3 জন ভালো করে ভিডিওটা দেখবেন। তো যারা 3 জন ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার এই রেফারেন্সগুলো ঘাটবেন, তারা আসলেই উপকৃত হবেন, এটা আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। এবং সবশেষে এটা বলতে চাই যে শুরুতে বলেছিলাম যে আপনারা এখন বুঝতে পারছেন যে হোয়াই মঙ্গুস, কারণ আমরা আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারছি, ইচ্ছা মতো ফাংশন নিয়ে কাজ করছি, ক্লাস নিয়ে কাজ করছি, কিন্তু আমরা কাজ করছি কিন্তু ডেটাবেস নিয়ে, হুইচ ইজ এ সেপারেট থিং। সো ডেটাবেস জিনিসটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মতো করে, জাভাস্ক্রিপ্টের ফ্লেভারে ইচ্ছা মতো ম্যানিপুলেট করছি। That's the beauty of Mongoose. That's the beauty of MongoDB. Why MongoDB is so popular with JavaScript ecosystem. এটা একটা আপনারা বুঝলেন। এবং সবার লাস্টে যেটা বলতে চাই, এদের সবার গুরু হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আলটিমেটলি জাভাস্ক্রিপ্টের অসাধারণ কনসেপ্টগুলো ইউজ করেই কিন্তু আমরা এই পুরো কাজগুলো করছি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্ট ইজ সো পপুলার, দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্ট ইজ সো বিগ নাওয়াডেজ, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্ট জানলে আসলে অনেক কিছুই জানা সম্ভব। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে এসছে, এবং যারা আপনারা এই সিরিজটা ফলো করছেন তাদেরও অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস। তো আজকের এই টিউটোরিয়ালের পরে আমি আসলে আবার এক্সপ্রেস.js এ চলে যাব, এবং আমি আসলে যেহেতু আসলে মঙ্গোডিবি নিয়ে আমি আসলে ডিটেলে যাব না, কারণ মঙ্গোডিবির বেসিক জিনিসগুলো আমি বলে ফেলেছি। মঙ্গোডিবির বেসিক্যালি এই জিনিসগুলোই মঙ্গোডিবির কোর জিনিস, হ্যাঁ। এটা কোনো মঙ্গোডিবি টিউটোরিয়াল সিরিজ না। সো মঙ্গোডিবিকে নিয়ে আলাদা টিউটোরিয়াল সিরিজ যদি কখনো সময় পাই আমি দেবো, বাট মঙ্গোডিবি নিয়ে আসলে আমি আর ডিটেলে যাচ্ছি না। সো এই যে মঙ্গুজের যে মিনিমাম জিনিসগুলো যেগুলো জানলে আসলে অ্যাপ্লিকেশন বানানো সম্ভব, সেগুলো মোটামুটি আমি দেখিয়ে ফেলেছি। এরপরে আমি আসলে প্র্যাকটিক্যাল প্রজেক্টে চলে যাব, যেন আপনারা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, এবং সেটা করতে গিয়ে আমরা রান টাইমে হয়তো নতুন কোনো জিনিস শিখতে পারি, কিন্তু আলটিমেটলি এই কনসেপ্টগুলোই আসলে আলটিমেটলি আমরা ইউজ করব বিভিন্ন সময়, হ্যাঁ। সো এই ধারণাগুলো নিজেদেরকে প্র্যাকটিস করুন, এই জিনিসগুলো দেখে ডকুমেন্টেশন ঘেটে আরও নতুন জিনিস শিখুন, এই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। বিনিময়ে আমি কিছুই চাচ্ছি না, শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, এবং অবশ্যই ভিডিও দেখেন আর না দেখেন, প্র্যাকটিস অবশ্যই করবেন। আমার ভিডিও ভিউ আপনাদের বাড়ানোর দরকার নেই, কিন্তু প্র্যাকটিসটা যেন করতে পারেন। প্র্যাকটিস করার জন্য যদি আপনি ক্যাপাবল হন, সেটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।